আমেরিকা ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহ পার হচ্ছে। এর মধ্যে যুদ্ধের তীব্রতা যেমন বেড়েছে, পৃথিবীতে সংকটও তেমনি আরও ঘনীভূত হচ্ছে, আরও তীব্র হচ্ছে। বিশেষ করে আমাদের মতো অনুন্নত রাষ্ট্রগুলোতে উন্নত রাষ্ট্রের চেয়ে প্রভাবগুলো একটু ভিন্ন মাত্রার হয়। উন্নত রাষ্ট্রের যেহেতু তাদের প্রচুর পরিমাণে অর্থবিত্ত আছে, সেটা দিয়ে তারা তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান করে দেয়, যার জন্য তাদের সমস্যাগুলো খুব বেশি আলোচিত হয় না, আমাদের সামনে সেজন্যেই আসে না। কিন্তু আমাদের সমস্যাগুলো হচ্ছে, আমাদের তো এক জায়গা থেকে আরেক জায়গায়, এক পকেট থেকে আরেক পকেট, এক হাত থেকে আর এক হাত ঘুরে একই টাকা হয়তো দেখা যাচ্ছে আমরা 5 জায়গায় বিনিয়োগ করছি, পুঁজি কিন্তু একটাই। তো সেটা দিয়ে আমাদের এভাবে কোনো মতে টেনে টুনে চলতে হয়, বিধায় আমাদের সংকটগুলো বহুমাত্রিক হয়ে যায়। বিশেষ করে জ্বালানি তেল এমন একটি সম্পদ, এমন একটি ব্যবস্থাপনা, এটা ছাড়া পৃথিবী অচল। এখন আর সেই পাল তোলা জাহাজের যুগ নেই, নৌকার যুগ নেই, যে আপনি পাল তুলে আপনার দূর দেশে চলে যাবেন, এখান থেকে আপনার আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা চলে যাবেন, সেই ক্রিস্টোফার কলম্বাসের মতো অথবা ভাস্কো দা গামার মতো ভারতে চলে আসবেন। সেই যুগ তো এখন নেই। এখন সারা পৃথিবীর সাথে, প্রতিটা দেশের সাথে, প্রতিটা দেশের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এমনভাবে সম্পর্ক তৈরি হয়েছে, পৃথিবীর যে কোনো দেশের সংকট অন্য সব দেশের জন্যই প্রত্যক্ষ পরোক্ষভাবে সংকট তৈরি করে ফেলে। তাই জ্বালানি তেলটা এমন একটি উপাদান হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। পৃথিবীতে পরবর্তী বিশ্ব ব্যবস্থায় জ্বালানি তেল থাকবে 1 নম্বর সম্পদ হিসেবে। যার হাতে জ্বালানি তেলের সম্পদ মজুদ থাকবে, সেই পৃথিবীকে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবে। আরেকটি হচ্ছে পানির সম্পদ, সুপেয় পানি, যে পানি পান করা যায়, সেই পানি সম্পদ যাদের হাতে যত বেশি থাকবে, তারা তত বেশি তাদের জীবনযাত্রা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের জাতীয় ব্যবস্থাপনায় এগিয়ে থাকবে। এই বাহিরে আসলে কারোই যাওয়ার কোনো উপায় নেই। এই সিস্টেমের বাহিরে পৃথিবীতে এখনও পর্যন্ত জ্বালানি তেলের বিকল্প হিসেবে আর কোনো কিছুই এখনও আবিষ্কৃত হয়নি। কয়লা হয়েছে, কিন্তু কয়লার পরিমাণ এত বৃহৎ নয় যে সারা পৃথিবীর অর্থনীতিকে সে চালিয়ে রাখতে পারবে, সারা পৃথিবীর শিল্প ব্যবস্থাপনাকে সে চালিয়ে রাখতে পারবে। আর তাহলে একমাত্র জ্বালানি তেলই হচ্ছে ভরসা। আমাদের দেশ এর বাইরে নয়। এই যুদ্ধে আমরা কোনোভাবেই, বারবার বলছি, সবাই বলছে, সবাই জানিও, যদিও কিছু কুম্ভকর্ণ মানুষ আছে সুখনিদ্রায় বিভোর থাকে, তারা যে কোনো সংকটেই সরকারের উপরে দোষ চাপাতে বেশ আনন্দ পায়, এবং দোষ চাপিয়ে কিছু গরম গরম বক্তৃতা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এই সংকটের জন্য পৃথিবীর কোনো রাষ্ট্র যদি দায়ী হয়, তার মধ্যে দুটো রাষ্ট্রই হচ্ছে দায়ী। একটি হচ্ছে আমেরিকা, আর একটি হচ্ছে ইসরায়েল। এর বাহিরে আসলে কোনো রাষ্ট্র, কোনো সরকার এর জন্য দায়ী নয়। বাংলাদেশের সরকার তো নয়। বাংলাদেশের সরকারকে এখন পর্যন্ত আমরা অভিনন্দন জানাতে পারি, ধন্যবাদ জানাতে পারি, কৃতজ্ঞতাও জানাতে পারি কিছুটা। কারণ সরকার জনগণের দুঃখ দুর্দশা বুঝতে পেরে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি, যেটা পৃথিবীর অন্যান্য দেশে বহু মাত্রায় হয়ে গেছে এই 5 সপ্তাহ। সরকার এখনও পর্যন্ত চেষ্টা করছে জ্বালানি তেলকে, সরকার জনগণের জন্য ভর্তুকি দিয়ে হলেও ব্যবস্থাপনাটাকে স্বাভাবিক রাখার জন্য। বাংলাদেশেও কিছু জ্বালানি তেল উৎপাদন হয়, এটা আমরা জানি, অথবা অনেকেই খোঁজখবর রাখি না। বাংলাদেশেও কিছু জ্বালানি তেল উৎপাদন হয়। আমরা যে গ্যাস উত্তোলন করি, গ্যাসের উপজাত হিসেবে কিছু জ্বালানি তেলও চলে আসে। সেই জ্বালানি তেলগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা, বাংলাদেশে যেই পরিমাণ পেট্রোল ব্যবহার হয়, পেট্রোলটা হচ্ছে ডিজেলের চেয়ে আরেকটু ভিন্ন মাত্রার এবং ভিন্ন ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন এগুলো হচ্ছে ভিন্ন ইঞ্জিন। পেট্রোলের মধ্যে আপনি অকটেন ব্যবহার করতে পারবেন, কিন্তু পেট্রোল ইঞ্জিনে আপনি ডিজেল ব্যবহার করতে পারবেন না। ডিজেল হচ্ছে ভারী ইঞ্জিনের জন্য, যেমন ট্রাক, বাস, মিল কারখানায় যেসব মেশিনারিজগুলো তেল দ্বারা চালাতে হয়, সেরকম মেশিনারিজগুলো হচ্ছে ডিজেল। আর প্রাইভেট কার এবং অন্যান্য যেগুলো ফ্যান্সি গাড়ি,
খুব দামি কিন্তু ইঞ্জিনটা তেমন ভারী নয়, সেইগুলোতে এই পেট্রোল অকটেন এগুলো ব্যবহার হয়। বাংলাদেশে যে আমরা তেল যতটুকু আমরা গ্যাসের উপজাত হিসেবে পেয়ে থাকি, সেখান থেকে পেট্রোলের প্রায় বাংলাদেশে ব্যবহারযোগ্য পেট্রোলের প্রায় 50 ভাগই আমরা আমাদের দেশে আমরা উৎপাদন করি। আরও কিছু পেয়ে যাই আমরা, প্রায় আরও 30% পেয়ে যাই অকটেন। তারপর এখান থেকে সামান্য কিছু ডিজেলও আমরা পাই, কেরোসিনও পাই, জেট ফুয়েল যেটাতে বিমান চলে সেখানেও কিছু পাই স্বল্প মাত্রার। তারপরে কেন আমাদের এই সংকট? আসলে আমাদের এই সংকট বহু দিনের। আজকে আমাদের হয়তো এই সংকটের মধ্যে পড়ে থাকার কথা ছিল না। গত 18 বছর ধরে বাংলাদেশে কোনো প্রকারের তেল গ্যাসের অনুসন্ধান করা হয়নি, নতুন খনন করা হয়নি। নতুন করে যেই গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে এগুলোর যে রক্ষণাবেক্ষণ করে নতুন নতুন খনন করে এখান থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে সেই চেষ্টা করা হয়নি। গ্যাস যেমন অফুরন্ত নয়, আবার খুব দ্রুত ফুরিয়ে যাবে এরকমও বিষয়টি নয়। সৌদি আরব কত বছর ধরে, প্রায় 100 বছরের কাছাকাছি, 80 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তারা তেল উত্তোলন করছে। তাদের কি শেষ হয়ে গেছে? রাশিয়া আরও আগে থেকে করছে, তাদেরটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায়নি। সুতরাং অফুরন্ত নয় বলে আমরা খুব দ্রুত এগুলোকে ব্যবহার করবো, যা ইচ্ছা তাভাবে ব্যবহার করে শেষ করে ফেলবো, বিষয়টা এমন নয়। আবার খুব দ্রুত ফুরিয়ে যাবে বিষয়টি এরকম নয়, কিন্তু একে দ্রুত নানা রকম রক্ষণাবেক্ষণের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখতে হয় এবং নতুন নতুন কূপ খনন করে সেখান থেকে উত্তোলনের ধারাবাহিকতা রাখতে হয় বলে আমাদের এই সংকট। আমরা সেটা করিনি, আমরা ধারাবাহিকভাবে সেই চেষ্টাটা করিনি বলে একটু আমরা যদি স্মরণ করে দেখি পত্রপত্রিকার এবং অন্যান্য মাধ্যমে একটু খোঁজ করে দেখি, দেখেন তো মনে করতে পারেন কি না কতদিন আগে কোনো গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে কিনা, কোনো নতুন কূপ খনন হয়েছে কিনা, এগুলো কিন্তু কোথাও কোনো তথ্য নেই। যার জন্য আমরা এই সংকটে পড়ে গেছি। এখন সরকার জনগণকে অস্থির করতে চায় না বলে, সামনে একটা ঈদ ফেস্টিভ্যাল ছিল বলে, যেহেতু আক্রমণটা শুরু হয়েছে রোজার মধ্যে, সামনে একটা ঈদ ফেস্টিভ্যাল ছিল বলে সরকার জনগণকে আর চাপ তৈরি করতে চায়নি বলে সংকটটাকে সরকারের মধ্যেই রেখেছে। সরকার বিশ্ববাজার থেকে 2.5 গুণ বেশি দামে স্পট ক্রয়ের মাধ্যমে তেল কিনছে, অর্থাৎ আজকের তেল আজকের মূল্য এভাবে কিনছে, কিনেও বাজারে এটাকে সরবরাহ রাখছে, কিন্তু দাম বৃদ্ধি করছে না। সুতরাং আমরা জনগণ যদি অস্থির হয়ে যে বোল বালতি হাঁড়ি পাতিল নিয়ে যে যদি তেল সংরক্ষণ করতে চাই, তাহলে এটা আমাদের জন্যই সংকট তৈরি হবে, বিপদ আমাদের জন্য। সরকার বলতে আলাদা কোনো কিছু নয়। আমরা কিছু মানুষকে নিয়োগ দিয়েছি সরকার পরিচালনা করার জন্য, তারা সেটা করছে। যে কেউ এখানে যেতে পারেন, আপনি গেলেও এই সংকট আপনাকেই মোকাবেলা করতে হবে। সুতরাং এই সংকটকে ঠান্ডা মাথায় যদি আমরা মোকাবেলা না করি, হাঁড়ি পাতিল বল বালতি দিয়ে, আসলে এই সংকট আরও তীব্র হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ।